স্বাগত ডিবিসি সংবাদে। এবারে জানাবো খবরে বিস্তারিত। সাথে আছি শোভন শাহমিন্দিশা। রাজধানীর পল্লবীতে মৌন মিছিল করছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। সমাবেশে কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। লাগলো বাংলাদেশের স্বাধীনতা আসতে কেন 23 বছর লাগলো? স্বৈরাচার বিরোধী সামরিক স্বৈরাচার বিরোধী সংগ্রামের পরে 9 বছর পরে কেন গণ অভ্যুত্থান হলো, ছাত্র গণ অভ্যুত্থান হলো? এগুলো আমাদের হিসাব করতে হবে। আমরা কি এই মুক্ত স্বাধীন বাংলাদেশে কেবলই রক্ত দিতে থাকবো গণতন্ত্রের জন্য? আমরা কি এই মুক্ত স্বাধীন বাংলাদেশে কেবলই রক্তের জন্য আমরা হুলি খেলা খেলবো? আমরা কি নির্বাচনের জন্য, ভোটাধিকারের জন্য, গণ অধিকারের জন্য, গণতান্ত্রিক অধিকারের জন্য, স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য কেবলই রাস্তায় এসে সংগ্রাম করতে থাকবো, কেবলই রক্ত দিতে থাকবো? এই দেশের মানুষের অধিকার কখনোই কি প্রতিষ্ঠা হবে না? একবার আমরা সুযোগ পেয়েছি, এই সুযোগ শতাব্দীতে একবারও আসে না। স্বাধীনতা একটি দেশের কপালে একবার আসে। এই স্বাধীনতা যদি আমরা রক্ষা করতে না পারি, এই পরাধীনতার সমান হবে। যখন আমরা অরক্ষিত স্বাধীনতা থাকবে, সেই অরক্ষিত স্বাধীনতাকে আমরা ভোগ করতে পারবো না, এটা পরাধীনতার নামান্তর হবে। আমরা দেখেছি পার্শ্ববর্তী দেশের একটি করদ রাজ্য বানানোর জন্য বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা যার পর নাই চেষ্টা করেছে, অবশ্য সফল হয়েছে এইটুকু যে শেষ পর্যন্ত তার আশ্রয়টা দিল্লিতেই হয়েছে। ঠিক শেখ হাসিনা, আওয়ামী লীগ এবং ফ্যাসিস্টদের রাজনৈতিক মৃত্যু হয়েছে বাংলাদেশে, ঢাকায়, এই মিরপুরে, গুলিস্তানে, পল্টনে, কিন্তু দাফন হয়েছে দিল্লিতে। সুতরাং যারা শেখ হাসিনাকে, এই ফ্যাসিস্টকে বাংলাদেশের রাজনীতিতে আবার ফিরিয়ে নিয়ে আসার জন্য বিভিন্ন রকমের ষড়যন্ত্র এবং প্লট সৃষ্টি করছে, তাদেরকে আমরা চিহ্নিত করব। যারা পিআর পদ্ধতির নামে বাংলাদেশের নির্বাচনের দাবি তুলছে, যারা বলছে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চাই, তাদের একটা উদ্দেশ্য আছে, তাদের একটি অসৎ উদ্দেশ্য আছে। তারা জানে কেয়ারটেকার সরকার 3 মাসের জন্য প্রতিষ্ঠিত হয়। কেয়ারটেকার সরকার 3 মাসের মধ্যে একটি জাতীয় সংসদ নির্বাচনের জন্য সাংবিধানিকভাবে ম্যান্ডেট প্রাপ্ত হয়। এখন সেই কেয়ারটেকার সরকার পুনর্বহাল হয়েছে আদালতের মাধ্যমে। আমরা নিরপেক্ষ এই অন্তর্বর্তীকালীন সরকারকে কেয়ারটেকার সরকার হিসেবেই মনে করি। আপনাদের একমাত্র দায়িত্ব একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন উপহার দেয়া। আপনাদের দায়িত্ব নাই স্থানীয় সরকার নির্বাচনের। বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচনের কোনো ম্যান্ডেট নির্বাচন কমিশনের নাই। নির্বাচন কমিশনের কেবল 2টি ম্যান্ডেট, একটি রাষ্ট্রপতি নির্বাচন আর একটি জাতীয় সংসদ নির্বাচন। কেবলমাত্র স্থানীয় সরকার মন্ত্রণালয় অনুরোধ করলে স্থানীয় সরকারের নির্বাচন দিতে হয়, নির্বাচন কমিশনের মাধ্যমে সেটা পরিচালিত হয়। সুতরাং যারা বিভিন্ন ধরনের বিভ্রান্তি সৃষ্টির মধ্য দিয়ে নির্বাচনকে বিলম্বিত করতে চায় অথবা অনিশ্চিত করতে চায়, তারাই বক্তব্য দিচ্ছে স্থানীয় সরকারের নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের আগে হতে হবে, এই কেয়ারটেকার বা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে। তাদের উদ্দেশ্য খারাপ। যারা বলে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই, ভাই সাহেব, আপনারা পিআর পদ্ধতি বুঝেন? পিআর পদ্ধতি গায়ে দেয় নাকি খায়? বাংলাদেশের মানুষ বোঝে না। আমরা বুঝি এক এলাকায়, একটা সংসদীয় এলাকায় একজন নির্বাচিত হবে, জাতীয় সংসদের এমপি হবে, জনগণ তার সাথে যোগাযোগ রাখবে, জনগণের সাথে যোগাযোগ তার থাকবে, সেই এলাকার বিভিন্ন রকমের সমস্যা, আইন কানুন সম্পর্কে সে মাথা ঘামাবে। যদি আমরা পিআর পদ্ধতির নির্বাচন আমরা যেটুক বুঝি, যেটুক পড়েছি, তাতে দেখা যাবে ভোট দিলেন মিরপুরে আমিনুলকে, এমপি পাবেন সন্দীপের বাবুলকে। এই পদ্ধতির নির্বাচন বাংলাদেশের মানুষ চায়ও না, জানেও না। যারা হাত পাকা দিয়ে 16 বছর আওয়ামী লীগকে বাতাস করেছে, তারা নাকি কোথাও পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন চায় না। তাদের সাথে যুক্ত হয়েছে আরেকটি দল, যে এই দলটি সবসময় বিভ্রান্তিমূলক রাজনীতি বাংলাদেশে করেছে। এক সময় স্বাধীনতার বিরুদ্ধে গেছে, আরেক সময় জনগণের বিরুদ্ধে গেছে, আরেক সময় মানুষের সেন্টিমেন্টের বিরুদ্ধে গেছে। তারা রাজনীতি সবসময় বিভ্রান্তিমূলক রাজনীতি করে এইবার গোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। আমি নাম নেব না,
আপনারা বুঝে নেন। বাংলাদেশের মানুষ সবই বুঝে। যারা আজকে সংস্কার কমিশনে গিয়ে আলোচনা করছে, খানাপিনা খাচ্ছে, সন্ধ্যাবেলায় চলে যাচ্ছে এবং কোনো সিদ্ধান্ত দিচ্ছে না, তারা কারা? তারা কেউ 13 দল, কেউ 14 দল, কেউ বিভিন্ন রকমের দল, যারা আওয়ামী লীগের সাথেও বিভিন্ন সময় সংযোগে ছিল। তাদের বক্তব্য শুনে যদি সংস্কার কমিশনে সিদ্ধান্ত নিতে হয়, জাতির জন্য দুর্ভাগ্য হবে। আমি বলছি না যে ওখানে সবাই আওয়ামী লীগের সাথে ছিল, কিন্তু কিছু কিছু দল ছিল যাদেরকে ওখানে আহ্বান করা হয়েছে। আমরা মানা করেছিলাম তাদের সাথে বসে কিভাবে সংস্কারের আলোচনা করব, কিন্তু সংখ্যায় অনেক। তাদেরকে নিয়ে তারা আলাপ করছে, খানাপিনা খাচ্ছে, কোনো সিদ্ধান্ত ছাড়া বেরিয়ে যাচ্ছে। এইভাবে আজকে জুলাই মাসের 18 তারিখ যদি জুলাইয়ের ভিতরে জুলাই সনদ অর্থাৎ জাতীয় সনদ প্রণীত না হয়, সেজন্য দায়ী থাকবে এই সংস্কার কমিশন, ঐক্য কমিশন এবং এই অন্তর্বর্তীকালীন সরকার। আমাদের উপরে দোষ চাপানোর চেষ্টা চলছে অবিরাম। বিএনপির কারণে নাকি সংস্কার হচ্ছে না। এক এক করে প্রতিদিন সাংবাদিক বন্ধুদের বলছি, প্রত্যেকটা ঐক্যমতে আসার পিছনে বিএনপির পরামর্শই নিতে হচ্ছে। বিএনপি প্রত্যেকটা ঐক্যমত পোষণের জন্য এগিয়ে আসছে। যেহেতু আমাদের এই প্রস্তাব হচ্ছে 31 দফা প্রস্তাব জাতির জন্য সংস্কারের, আমরা এই জাতির সম্মুখে 31 দফা প্রদান করেছিলাম। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব জাতির সামনে উপস্থাপন করেছিলেন। 2023 সালের 13 জুলাই আমরা উন্মুক্ত জনসভার মধ্য দিয়ে সেই সংস্কার প্রস্তাব আমরা উপস্থাপন করেছিলাম। কেননা আমরা রাষ্ট্র কাঠামোর সংস্কার চাই, আমরা রাষ্ট্র ব্যবস্থার সংস্কার চাই, আমরা সরকার পরিচালনার বিভিন্ন সিস্টেমের সংস্কার চাই, আমরা গণতান্ত্রিক সংস্কার চাই সংবিধানের, যেই সংবিধান হবে জনগণের জন্য, যেই সংবিধান হবে গণতন্ত্রের রক্ষা কবচ, যেই সংবিধানের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে, গণতান্ত্রিকভাবে সরকার পরিচালনা হবে, যেই সংবিধানের মধ্য দিয়ে সরকার পরিচালিত হলে, রাষ্ট্র পরিচালিত হলে চেকস অ্যান্ড ব্যালেন্স প্রতিষ্ঠিত হবে, ভারসাম্য প্রতিষ্ঠিত হবে, জনগণের অধিকার নিশ্চিত থাকবে, গণতান্ত্রিক অধিকার নিশ্চিত থাকবে, জনগণ সাংবিধানিকভাবে আর কখনো ফেসিবাদের কবলে পড়বে না, জনগণ সাংবিধানিকভাবে আর কখনো একদলীয় রাষ্ট্রের ব্যবস্থার পড়বে না, জনগণ আর কখনো শেখ হাসিনার মতো ফেসিস্টদের মোকাবেলা করতে হবে না। সেই রকম সংবিধান আমরা প্রণয়ন করতে চাই, সংশোধন করতে চাই, সেই রকম রাষ্ট্র ব্যবস্থা এবং সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই। সেই জন্যই দিন রাত 24 ঘন্টা আমরা সংস্কার কমিশনের সাথে বসছি, আলাপ করছি, সমাধানে যাচ্ছি, ঐক্যমতে পৌঁছাচ্ছি। রাজধানী নয়াপল্টনে মৌন মিছিল করছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। সেখানে আছেন আমাদের আরেকজন সহকর্মী মোহামেনুল খান অপু। আমরা সরাসরি চলে যাব সেখানে। অপু, কি বিস্তারিত তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। দিশা, কিছুক্ষণ আগে কিন্তু এই ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত তাদের যে মৌন মিছিল, সেই মিছিলটি কিন্তু শুরু হয়েছে। আমরা যদি দেখাতে যাচ্ছি যে আমাদের ঠিক বাম পাশেই কিন্তু এই মিছিলটি সুশৃঙ্খলভাবে তারা কিন্তু এই মিছিলটি নিয়ে এগিয়ে যাচ্ছেন। তারা পল্টনে প্রথমে দুপুরের পরপর কিন্তু তারা এখানে এসে জমায়েত হতে শুরু করেন। তারপর তাদের নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা তাদের বক্তব্যগুলো দিয়েছেন। কিছুক্ষণ ঠিক 10 মিনিট আগে এই মিছিলটি শুরু হয়ে কাকরাইল মোড় হয়ে কিন্তু তারা এটি মালিবাগের দিকে যাচ্ছে এবং তারা নানান ধরনের স্লোগান দিচ্ছেন, যেটি বলছেন তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, এ ধরনের স্লোগান কিন্তু তারা তুলছেন। পাশাপাশি রাস্তা সড়কের এই মুহূর্তে কিন্তু দুই পাশ দিয়ে তারা শৃঙ্খলভাবে এই মিছিলটি কিন্তু এগিয়ে যাচ্ছে। মিছিলের ঠিক সামনেখানে কিন্তু নারী নেতৃবৃন্দ যারা রয়েছে তাদেরকে আমরা দেখতে পেয়েছি। তার পিছনে আমরা দেখতে পেয়েছি যে ইশাক হোসেন বিএনপির অন্যতম, তাকেও আমরা দেখতে পেয়েছি। এবং এই মিছিলটি কিন্তু মাত্র শুরু হলো, এর রেশ কিন্তু একেবারে পল্টন বিএনপির যে পার্টি অফিস রয়েছে থেকেও কিন্তু ছাড়িয়ে রয়েছে। তারা কিন্তু নানা স্লোগানে কিন্তু মুখরিত করে রেখেছে এই পল্টনের এই এলাকায়। তারা জিয়া সৈনিক সেটি তারা বারবার বলছেন এবং সেই জুলাই মাস ব্যাপী যে তাদের কর্মসূচি, সেই কর্মসূচির অংশ হিসেবে কিন্তু তারা আজকে এই মিছিলটি তারা করছে। পাশাপাশি ঢাকা মহানগর উত্তর বিএনপিরও কিন্তু মিছিল আজকে চলছে, যেটিতে বিএনপির স্থায়ী কমিটি সালাউদ্দিন আহমেদ নেতৃত্ব দিচ্ছেন। দিশা, নারায়ণগঞ্জে সেখানে আছেন আমাদের আরেকজন সহকর্মী সাজিদ আল হাসান। সাজিদ, আপনি তো নারায়ণগঞ্জে আছেন, সেখানে এনসিপির নেতাকর্মীদের একটি কর্মসূচি চলছে, বিস্তারিত জানাবেন আমাদের। এই মুহূর্তে আমি অবস্থান করছি নারায়ণগঞ্জের চাষারার ঠিক কাছাকাছি। আজ
দুপুর 3টা থেকে আজ বিকেল 4টা থেকে এখানে নারায়ণগঞ্জ এনসিপির যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান শুরু করেছেন এবং এখান থেকে নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ থেকে শুরু করে তারা কিন্তু নারায়ণগঞ্জ শহরের চাষারা প্রায় 3.5 কিলোমিটার ব্যাপী যে রাস্তাটি রয়েছে সেই রাস্তায় তারা কিন্তু লং মার্চটি করছেন এবং আমরা দেখতে পেয়েছি প্রায় 4 থেকে 5 হাজার নেতাকর্মী সহ উৎসুক জনতাদের এখানে ভিড় রয়েছে এবং বিপুল সংখ্যক নেতাকর্মী কিন্তু এখানে উপস্থিত হয়েছে। আমরা দেখতে পেয়েছি এখানে এনসিপির নাহিদ ইসলাম আহ্বায়ক, সাধারণ সম্পাদক, সদস্য সচিব আক্তার হোসেন সহ সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, নাসিরুদ্দিন পাটোয়ারি এমন অনেকেই কিন্তু এখানে যুক্ত রয়েছেন এবং তাদের সাথেই মিলে কিন্তু এখানে এই পদযাত্রায় যুক্ত হয়েছেন বেশ কয়েক হাজার মানুষ যুক্ত হয়েছেন এবং কিছুক্ষণ পূর্বে কিন্তু এই পদযাত্রাটি পীর সাহেব চরমনাই যে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের সমাবেশ পেরিয়ে এসেছে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের যে নেতাকর্মীরা রয়েছেন তারা মাইক দিয়ে এনসিপিকে শুভেচ্ছা জানিয়েছেন এবং এই এনসিপির পদযাত্রাকে বরণ করেছেন। সব মিলিয়ে পুরো নারায়ণগঞ্জ শহরে কিন্তু একটি উৎসবের আমেজ বিরাজ করছে এনসিপির এই পদযাত্রাকে কেন্দ্র করে। এই ছিল নারায়ণগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। সাবিদ নারায়ণগঞ্জ থেকে জানাচ্ছিলেন বিস্তারিত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে কার্যক্রম শুরু করলো জাতিসংঘের মানবাধিকার কমিশন। 3 বছরের জন্য একটি চুক্তি সই করার মধ্য দিয়ে বাংলাদেশ ও HCHR এই কার্যক্রম শুরু করলো। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের দপ্তর শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এই স্মারকলিপিতে সই করেছেন। মানবাধিকার কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী এই ধরনের অফিসের মূল লক্ষ্য হল সংশ্লিষ্ট দেশের সঙ্গে সরাসরি কাজ করে মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ, বিশ্লেষণ, সুরক্ষা এবং উন্নয়ন নিশ্চিত করা, মানবাধিকার সংস্কারকে এগিয়ে নিতে এবং গণবিক্ষোভের মারাত্মক দমন পীড়নের বিষয়ে একটি বিস্তৃত তথ্য অনুসন্ধান, তদন্ত পরিচালনা করার জন্য অফিস বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে কাজ করে আসছে। গোপালগঞ্জে এনসিপি সমাবেশে হামলার ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেছে পুলিশ। এতে 75 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 400 জনকে আসামি করা হয়েছে। এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে অন্তত 150 জনকে। তবে কারফিউয়ে জনজীবন অনেকটাই স্থবির গোপালগঞ্জে। বেড়েছে নিত্যপণ্যের দামও। এছাড়া শনিবার সকাল 6টা পর্যন্ত কারফিউ বহাল থাকবে বলে জানিয়েছে প্রশাসন। গোপালগঞ্জের আরও পরিস্থিতি জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল সোহাগ। আমরা কথা বলবো সোহাগের সাথে। সোহাগ, গোপালগঞ্জের বিভিন্ন আনাচে কানাচে তো আপনি ঘুরে বেরিয়েছেন, এই কারফিউর মধ্যে কি পরিস্থিতি দেখছেন এবং মানুষের ভোগান্তি, জনদুর্ভোগ আছে কিনা আমাদের বিস্তারিত জানাবেন। কারফিউ চলছে সেটি মূলত আসলে সাধারণ মানুষের জনজীবন, স্বাভাবিক যে পরিস্থিতি তার উপর এক ধরনের বড় প্রভাব তো থাকেই, খুবই স্বাভাবিক ব্যাপার এবং সেই পরিস্থিতি থেকে সাধারণ মানুষজন যাতে তাদের জীবনযাপনকে এগিয়ে নিতে পারে, জীবনযাত্রাকে চালিয়ে নিতে পারে, এজন্য কিন্তু বেলা 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত এই 3 ঘন্টা আসলে কারফিউ শিথিল করেছিল আইন প্রশাসন এবং সেই শিথিলের সময় কিন্তু সাধারণ মানুষজন যারা তারা বাইরে বের হয়েছেন বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি এবং তাদের যে সকল দরকারি প্রয়োজন ছিল সেগুলো তারা সেদিন। আপনি দোকানপাটগুলো এখনো দেখছেন মূলত 2টার পর থেকে কিন্তু আবার সবকিছুই বন্ধ হয়ে গেছে। একেবারে অতি জরুরি যে বিষয়গুলো সেগুলো ছাড়া বাকি সবই বন্ধ রয়েছে। যানবাহনের সংখ্যা কিন্তু কম রয়েছে। বাইরে যারা এসেছেন চিকিৎসার প্রয়োজন বা অন্যান্য প্রয়োজন ছাড়া সাধারণত তেমন কেউ আসলে বাইরে আসছেন না এবং সাধারণ মানুষ যারা রয়েছেন তারাও বলছেন যে তারাও চেষ্টা করছেন এই কারফিউটি মেনে চলার। অনেকের মধ্যে এক ধরনের আতঙ্ক রয়েছে যে কোনোভাবে এই সময়ে তারা বাইরে বের হয়ে গ্রেপ্তার হয়ে যান কিনা বা সেই বিষয়ে কিন্তু তারা রয়েছে। এর মধ্যে আপনি জানেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যে পরিস্থিতি তৈরি হয়েছে এবং এনসিপি সংঘর্ষ ঘিরে যে মামলা হয়েছে সন্ত্রাস বিরোধী আইনে, সেই মামলায় কিন্তু 400-রও বেশি মানুষকে আসামি করা হয়েছে এবং এরই মধ্যে অর্ধশতের মতো কিন্তু গ্রেপ্তার হয়েছে, যেটি আপনি জানেন এর আগেই। তো সেই গ্রেপ্তারের যে চেষ্টা এবং অভিযান সেটি পুলিশের পক্ষ থেকে বারবার জানানো হয়েছে, সেটি তারা অব্যাহত রেখেছেন এবং যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত রয়েছেন, যারা এই ঘটনার সাথে জড়িত তাদের
সবাইকে আইনের আওতায় আনার যে চেষ্টা এবং তাদেরকে গ্রেপ্তার করার যে চেষ্টা, সেটি কিন্তু পুলিশের পক্ষ থেকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে বারবার। এবং কারফিউর মধ্যে জনজীবন নিয়ন্ত্রিত রেখে স্বাভাবিক আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটি রয়েছে সেটি নিয়ন্ত্রণে রাখা এবং যে কোনো ধরনের অরাজক পরিস্থিতি মোকাবেলার জন্য সর্বোচ্চ যে চেষ্টা, টহল এবং যে প্রস্তুতি, সেগুলো কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসন যারা রয়েছে তাদের রয়েছে। তো সব মিলিয়ে গোপালগঞ্জে যারা বাসিন্দা রয়েছেন তারা চাচ্ছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে উপস্থিতি এবং তৎপরতা, সেটির মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক হয়ে দ্রুত যাতে তারা সাধারণ জীবনযাত্রায় ফিরতে পারেন, সেই চাওয়াই তাদের রয়েছে। তো এই ছিল মূলত গোপালগঞ্জ থেকে এই মুহূর্তের খবর। জি, গোপালগঞ্জ থেকে যারা ছিলেন মনির সোহাগ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস চালু করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন কয়েকটি ইসলামী দল। এ সময় গোপালগঞ্জে এনসিপি সমাবেশে হামলা নিন্দাও জানান তারা। বাদ-জুমা, বায়তুল মোকাররম মসজিদে ইসলামী আন্দোলন এবং খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিলে এই নিন্দা জানানো হয়। জুলাই গণহত্যায় জড়িতদের বিচার দ্রুত শেষ করারও আহ্বান জানান নেতারা। শুক্রবার বাদ-জুমা বায়তুল মোকাররমের সামনে বাংলাদেশ খেলাফতে মজলিসের বিক্ষোভ সমাবেশ। এ সময় 2-1 মাসের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে অন্তত একটি মামলার রায় দেওয়ার দাবি জানান দলটির নেতারা। আমরা বারবার বলে আসতেছি, আপনারা খুনি শেখ হাসিনা এবং তার দোসরদের বিচার কার্যক্রম একটি দৃশ্যমান পর্যায়ে নিয়ে আসুন। এখনো আমরা খুনি হাসিনার বিচার দৃশ্যমান পর্যায়ে দেখতে পারতেছি না। এদিকে গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা, দেশব্যাপী আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদ ও ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয়ে খোলার অনুমতি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। অত্যাচার জুলুম হয় দিনে আরো বেড়ে গেছে। এ সময় দলটির নেতারা অভিযোগ করেন, গণ অভ্যুত্থানের পর দেশের অবস্থার পরিবর্তন হয়নি, বরং কিছু জায়গায় অত্যাচার ও জুলুম বেড়ে গেছে। এদেশের মানুষ কখনো দাবি করে নাই মানবাধিকার কমিশন গঠন করতে হবে, তাদের অফিস বাংলাদেশে হবে, কেউ দাবি করে নাই, মিছিলও হয় নাই। হঠাৎ করে কেন তাদের এই অনুমোদনটা দেওয়া হলো? আর অনুমোদন দেওয়ার পরপরই দেখছেন আবার সেই জঙ্গি নাটক শুরু হয়ে গেছে। সমাবেশ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে প্রতিবাদ মিছিল বের হয়। পল্টন মোড় হয়ে বিজয়নগর ঘুরে মিছিলটি বায়তুল মোকাররমের উত্তর গেটে শেষ হয়। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা। হলফনামায় মিথ্যা তথ্য দেয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পষ্টভাবে অপরাধ করেছেন। তবে সময় অতিক্রান্ত হওয়ায় এই বিষয়ে নির্বাচন কমিশনের ব্যবস্থা নেওয়ার কোনো সুযোগ নেই। দুদকের সচিবকে এক চিঠিতে এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন। তবে সাংবিধানিক সংস্থাটি বলছে, অপরাধ করায় শেখ হাসিনার বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মামলা করার সুযোগ রয়েছে। ইসি চিঠিতে আরও জানায়, 2008 সালের 9ম জাতীয় সংসদ নির্বাচনে জমা দেয়া হলফনামায় মিথ্যা তথ্য দিয়ে শেখ হাসিনা দণ্ডবিধির 181 ধারার অপরাধ সংগঠন করেছেন। এর আগে শেখ হাসিনা 9ম জাতীয় নির্বাচনে দাখিল করা হলফনামায় সম্পদের ঘোষণায় অসত্য তথ্য দেয়ায় গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর আওতায় আইনি ব্যবস্থা নিতে গেলে 22শে মে ইসিকে চিঠি দিয়েছিল দুদক। বাংলাদেশের স্টারলিং কার্যক্রম সফলভাবে চালু করতে সরকারের কর্মকর্তাদের প্রশংসা করেছেন স্পেস এক্সের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার। একই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে ডক্টর ইউনূসের পদক্ষেপেরও প্রশংসা করেন তিনি। শুক্রবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এই প্রশংসা করেন লরেন। প্রধান উপদেষ্টা ড্রেয়ারকে স্বাগত জানিয়ে বলেন, বন্যা এবং জলাবদ্ধতার মতো চ্যালেঞ্জ মোকাবিলা করে নির্ভরযোগ্য প্রযুক্তির মাধ্যমে সংযোগ রক্ষা করাটা অত্যন্ত জরুরি। এছাড়াও পার্বত্য অঞ্চলে সংযোগ ব্যবস্থার ঘাটতি রয়েছে।